প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি নুরহান টঙ্কা, প্রভাষক রসায়ন, রাজধানী আইডিয়াল কলেজ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুরক্ষিত আছো। আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম রাসায়নিক পরিবর্তন, যেটা আমরা চতুর্থ অধ্যায়ে আলোচনা করেছিলাম। এর আগে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের বাফার দ্রবণ এবং বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার যে সমীকরণ, সেই সমীকরণ নিয়ে আমরা মূলত তোমাদের সাথে কথা বলেছিলাম এবং আমরা বলেছিলাম আমরা একটা গাণিতিক সমস্যাও দেখেছিলাম এবং সেই গাণিতিক সমস্যা আমরা বলছিলাম যে তার পরবর্তীতে আমরা জমি আলোচনা করব। এখন আমাদের এই চ্যাপ্টার প্রায় আমাদের শেষ, ঠিক আছে। আমরা আর একটা টপিকস নিয়ে কথা বলবো, সেখানে আমি শুধু সংজ্ঞাগুলো তোমাদেরকে বলে দেবো, তোমরা হচ্ছে বাকিগুলো পড়ে নেবা। যেমন ধরো আমাদের আছে বিক্রিয়া তাপ, আছে দহন তাপ, আছে হচ্ছে আমাদের সংগঠন তাপ, আছে আমাদের হের্সের সমীকরণ, এরপরে আছে আমাদের আরও কিছু কিছু প্রশ্ন, আরও মানে দ্রবণ তাপই বেশি, তারপরে এই মানে এরকম সংজ্ঞা আকারে আমাদের বেশি আছে এবং গাণিতিক সমস্যাগুলো লম্বা চওড়া অনেক বড় বড় গাণিতিক সমস্যা। এখানে আলাদা করে তোমাদেরকে কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু তোমাদের ম্যাথমেটিক্স করতে হবে, যে আমাদের মানে শুধু সমীকরণ লিখে সমীকরণটা ঠিক করতে হবে। এখন আমরা প্রথমে আলোচনা করতেছি বিক্রিয়া তাপ। এখন আমরা জানি বিক্রিয়া কি হচ্ছে, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, ঠিক আছে। তো বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হতে যে পরিমাণ তাপ লাগে তাকে বিক্রিয়া তাপ লাগে, বা উৎপাদ থেকে আমাদের বিক্রিয়ক তৈরি হতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলতেছে আমাদের বিক্রিয়া তাপ। তাহলে আমরা কি বললাম যে এখান থেকে আমরা কিছু আমাদের সংজ্ঞা পড়ব। প্রথমে যে আমরা সংজ্ঞাটা পড়ব সেটার নাম হচ্ছে কি আমাদের বিক্রিয়া তাপ। আমরা বলছি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটনকালে যে পরিমাণ তাপ শক্তি শোষিত বা নির্গত হয় তাকে বলতেছে আমাদের বিক্রিয়া তাপ। তাহলে তাপ উৎপত্তি হলে আমাদের কি হবে, শক্তি তৈরি হবে, এবং তাপ হারে হলে শক্তি শোষিত হবে, তাকে বলতেছে আমাদের বিক্রিয়া তাপ। প্রথমে আমরা যেটা আলোচনা করলাম তার নাম হচ্ছে বিক্রিয়া তাপ। এটা কিন্তু পুরোটাই আমাদের থিওরিক্যাল বিক্রিয়া তাপ। এরপর আমরা যেটা প্রশ্ন করবো সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র হচ্ছে কি, শক্তি সৃষ্টি বা ধ্বংস নয়, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় মাত্র। একে বলতেছে শক্তির নিত্যতার সূত্র। এই সূত্রটা তোমরা 9 10 পড়ছো, একে বলা হয় শক্তির নিত্যতার সূত্র। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তাপ রাসায়নিক সূত্র। তাপ রাসায়নিক সূত্র। তাপ রাসায়নিক সূত্র আমরা আলোচনা করব। তাপ রাসায়নিক সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের ল্যাপ্লাসের সূত্র, আর 2 নাম্বার হচ্ছে আমাদের হেসের তার সমষ্টিকরণ সূত্র। তাহলে আমাদের তাপ রাসায়নিক সূত্র হচ্ছে কি, আমাদের একটা হচ্ছে ল্যাপ্লাসের সূত্র, একটা হচ্ছে আমাদের হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। প্রথমে আমরা ল্যাপ্লাসের সূত্র আলোচনা করি। তাহলে আমাদের ল্যাপ্লাসের সূত্রে কি বলতেছে বিজ্ঞানী ল্যাপ্লাস, যে আমাদের যেহেতু আমরা উভমুখী বিক্রিয়া বলতেছে, তাহলে উভমুখী বিক্রিয়া কিন্তু দুই দিকে সংঘটিত হয়, একটা আমাদের কি সম্মুখ দিকে, একটা হচ্ছে পশ্চাৎ দিকে। এটা আমরা প্রথম রাসায়নিক পরিবর্তন যখন শুরু করেছিলাম তখনই কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে বিক্রিয়া হচ্ছে উভমুখী, একটা সম্মুখমুখী আর হচ্ছে পশ্চাৎমুখী। এখন আমাদের কথা হচ্ছে সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী যদি হয়, তাহলে আমাদের সম্মুখমুখী, এখন বিজ্ঞানী ল্যাপ্লাস বলতেছে কোন একটা রাসায়নিক বিক্রিয়া একদিকে সংঘটনের সময় যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে, অর্থাৎ আমাদের যেহেতু বিক্রিয়া সংঘটিত হয়েছে, তার মানে কি বিক্রিয়কের আমাদের তাপ শক্তি বা বিক্রিয়া তাপ কাকে বলে, উৎপাদ থেকে যদি আমরা বিক্রিয়কের তাপ শক্তি বিয়োগ করি তাহলে সেটা হচ্ছে আমাদের বিক্রিয়া তাপ, তাকে আমরা ডেল এইচ বলি, ঠিক আছে। এর আগে আমরা তোমার সাথে ডেল এইচ নিয়ে কথা বলেছি। তাহলে এখন কোন বিক্রিয়া একদিকে সংঘটনের সময় যে পরিমাণ তাপ শক্তি শোষণ বা নির্গত করে, বিপরীত দিকে সংঘটনের সময় ঠিক সেই পরিমাণ তাপ শক্তি শোষণ বা নির্গত করে, একেই বলতেছে আমাদের ল্যাপ্লাসের সূত্র। যেমন ধরো এই হচ্ছে আমরা একটা আমাদের
অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো। এই কার্বন এবং অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড তৈরি হতে যে পরিমাণ তাপ শোষিত বা নির্গত হবে, কার্বন ডাই অক্সাইড ভেঙে কার্বন এবং অক্সিজেন তৈরি হতে ঠিক সেই পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে। যদি আমাদের সম্মুখমুখী বিক্রিয়া, আমরা এটা তোমাদেরকে যখন লাস্টের নীতি পড়িয়েছি তখনও কিন্তু বলেছি, যদি আমাদের সম্মুখ বিক্রিয়া যদি তাপ উৎপত্তি হয় তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে তাপহারী। ঠিক তো? তাহলে এটা কিন্তু আমরা তোমাদের সাথে লাস্টে যখন নীতি পড়েছি এই কথা বোঝার নাই। যদি আমাদের সম্মুখ বিক্রিয়া তাপ উৎপত্তি হয় তাহলে আমাদের বিপরীতমুখী বিক্রিয়া হবে তাপহারী। ঠিক আছে, এটা নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম। এখন আছে আমাদের হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। হেসের তাপ সমষ্টিকরণ সূত্র কিরকম? মনে করো আমি তোমাদেরকে একটা সিকোয়েন্স বলি। মনে করো হচ্ছে এই হচ্ছে তুমি সরাসরি তুমি যদি কলেজে যাও, ঠিক আছে, একদম সরাসরি গেলে, আর দ্বিতীয়বার তুমি প্রথমে গেলে একটু রিকশায়, এরপরে হেঁটে, তারপরে তুমি কলেজে পৌঁছাইলে, তাহলে তুমি পথ হলো কয়টা? প্রথমে তুমি রিকশায় গেছো, এরপরে তুমি হেঁটে গেছো, আর এটা তুমি ডিরেক্ট মনে করো সাইকেলে গেছো। তাহলে কি হবে? বিজ্ঞানী শেষ বলতেছে যে যদি বিক্রিয়ক এবং উৎপাদ স্থির থাকে, তার মানে কি তুমি এবং কলেজটা হচ্ছে স্থির। যদি বিক্রিয়ক এবং উৎপাদ যদি স্থির থাকে তাহলে বিক্রিয়া এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক না কেন, তাপ শক্তির পরিবর্তন সমান হবে। মনে করো তুমি যখন সাইকেলে গেছো তখন তোমার তাপ শক্তি হচ্ছে ΔH1, যখন তুমি এসে ΔH2, ΔH3, তাহলে তুমি এইখান থেকে শুরু করে দুটো ভিন্ন পথে গেছো, তার মানে তোমার আছে ΔH1 আছে ΔH3 আর আছে ΔH1। তার মানে কি? তাহলে আমরা বলছি কি যদি বিক্রিয়ক এবং উৎপাদ স্থির থাকে তাহলে বিক্রিয়া এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক না কেন তাপ শক্তির পরিবর্তন সমান হবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি, মনে করো কার্বন এবং অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, ঠিক আছে। এরপরে কার্বন প্রথমে অক্সিজেনের সাথে যুক্ত হলো। তোমরা জানো কার্বন ডাই অক্সাইডের যদি অসম্পূর্ণ দহন হয় তাহলে কার্বন মনোক্সাইড তৈরি হয়, এরপরে আবার কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে এটা আছে আমাদের ΔH2, এইটুকু আছে আমাদের ΔH3 আর এটা হচ্ছে ΔH1। তাহলে এইখানে বিক্রিয়া এক ধাপে ঘটছে, তাহলে এক ধাপে যে পরিমাণ তাপ শক্তি হবে একাধিক ধাপে একই পরিমাণ তাপ শক্তি হবে। তাহলে আমরা বলছি কি যদি কোনো একটা বিক্রিয়া এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক না কেন তাপ শক্তির পরিবর্তন সমান হবে। একেই বলছে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। এরপরে হচ্ছে অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র যে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে ব্যাখ্যা করো। শক্তির নিত্যতা সূত্রে আমরা বলছি কি শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় মাত্র। এখানে কি কোনো শক্তি তৈরি হয়েছে বা কোনো শক্তি নির্গত হয়েছে না, অর্থাৎ এটা এখানে কোনো শক্তি তৈরি হয় না, কোনো শক্তি ধ্বংস হয় নাই। অর্থাৎ আমরা বলতে পারি হেসের তাপ সমষ্টিকরণ সূত্র আমাদের শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমাদের 3 নম্বর আলোচনার বিষয় হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। 3 নম্বর হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি। এই কথাটার সাথে তোমরা পরিচিত। অভ্যন্তরীণ শক্তি তোমরা ফিজিক্সে পড়তেছো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে অভ্যন্তরীণ শক্তি পড়তেছো। এখন অভ্যন্তরীণ শক্তিটা কি? অর্থাৎ যে শক্তি হচ্ছে ভিতরে থাকে, তাহলে অভ্যন্তরীণ আমরা বলি না অভ্যন্তরীণ কথা বা অভ্যন্তরীণ অর্থ হচ্ছে ভিতর, অর্থাৎ যে শক্তি হচ্ছে ভিতরে থাকে। আমরা জানি যে শক্তি কয়রকম, একটা হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তি। তাহলে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফলের সমান, এবং এই অভ্যন্তরীণ শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে কি গতিশক্তি যোগ স্থিতিশক্তি। গতিশক্তি আছে আমাদের অভ্যন্তরীণ শক্তি আছে গতিশক্তি এবং
এবং স্থিতিশক্তির সমান। তাহলে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার এবং আমাদের অভ্যন্তরীণ গতিশক্তি এবং স্থিতিশক্তি কি দ্বারা প্রকাশ করা হয়? এখন হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তিকে সবসময় ই দ্বারা প্রকাশ করা হয়। এখন হচ্ছে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এনথালপি, যাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। এনথালপি হচ্ছে কি আমাদের এইচ ইকুয়াল টু ই প্লাস পিভি। তাহলে ই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি যোগ হচ্ছে আমাদের চাপ যোগ গুণ হচ্ছে আয়তন। তাহলে আমরা কি বলতে পারি? অভ্যন্তরীণ শক্তির সাথে যদি চাপ এবং আয়তনের গুণফলকে যোগ করা হয় তাহলে বা অভ্যন্তরীণ শক্তির এবং চাপ এবং আয়তনের গুণফলের সমষ্টির কে বলতেছে আমাদের এনথালপি। তাহলে আমরা কি বলতেছি? যদি কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে সিস্টেমের চাপ এবং আয়তনের গুণফলকে যোগ করলে যে আমাদের কি হয়, যে পরিমাণ আমাদের তাপ পাওয়া যায় তাকে বলতেছে অভ্যন্তরীণ শক্তি। বা আমাদের কোনো একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে যদি সিস্টেমের চাপ এবং আয়তনের গুণফলকে যোগ করলে প্রাপ্ত মানকে বলতেছে এনথালপি, যাকে বলা হয় আমাদের এইচ দ্বারা প্রকাশ করা হয় এবং এনথালপির পরিবর্তনকে আমাদের ডেল এইচ দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি স্থির চাপে 5 নম্বর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বিক্রিয়া তাপ এনথালপি পরিবর্তনের সমান। বা আমাদের ইকুয়াল টু ডেল এইচ, এরকম প্রশ্ন আসে কিউপি ইকুয়াল টু ডেল এইচ। আমরা পিটা নিচে লিখলাম কিসের জন্য? কারণ স্থির চাপে বিক্রিয়া তাপকে কিউ দ্বারা প্রকাশ করা হয় এবং এই তাপটা আমরা পাইছি স্থির চাপে, এই জন্য আমরা এর পার কাছে পি লিখেছি। এবং আমরা জানি এনথালপি আছে এইচ, এনথালপির পরিবর্তন হচ্ছে ডেল এইচ। তাহলে আমরা এটা শুরু করব কিভাবে? তোমরা জানো যে কোনো একটা সিস্টেমে যদি আমরা কি হচ্ছে আমাদের তাপ শক্তি প্রয়োগ করি তাহলে কি হচ্ছে সেই তাপ দুইটা অংশে বিভক্ত হয়। কিভাবে বিভক্ত হয়? একটা হচ্ছে গ্যাসের অভ্যন্তরে, যে আমরা বলতেছি যে কোনো একটা সিস্টেমে, যেহেতু আমরা গ্যাস নিয়ে কথা বলতেছি এখানে অনেক গ্যাস আছে, যদি আমরা তাপ দিলে কি হবে? এই তাপে গ্যাসের অণুগুলো ছুটাছুটি পাবে। তাহলে আমরা বলবো কি একটা অংশ কি করবে? গ্যাসের অণুগুলো ছুটাছুটি অংশ বৃদ্ধি করবে। আর একটা অংশ কি হবে? যেহেতু তারা ছুটাছুটি করতেছে তার ফলে একটা কাজ হবে, তার মানে হচ্ছে কি আর একটা অংশ কি করবে? আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, আর একটা হচ্ছে আয়তন বৃদ্ধিজনিত কাজ করবে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে আমরা আগেই বলছি, অভ্যন্তরীণ মানে ভিতরে, অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তি, ওইটাও যদি শক্তি হয় তাহলে তাপ প্রয়োগ করার ফলে ওই শক্তি কি হবে? আমাদের শক্তিতে কি হচ্ছে? শক্তি বৃদ্ধি পাচ্ছে। শক্তি বৃদ্ধি পাচ্ছে বিধায়িত সে হচ্ছে ছুটাছুটি করতেছে। ঠিক আছে? তাহলে আমরা যদি কোনো একটা সিস্টেমে তাপ প্রয়োগ করি তাহলে সেই তাপ কি হবে? তাহলে প্রয়োগকৃত তাপ হচ্ছে দুইটা অংশে বিভক্ত হবে। এক অংশ হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, আরেকটা হচ্ছে কি আমাদের আয়তন বৃদ্ধিজনিত কাজ করবে। জনিত কাজ। তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বলতে আমাদের ডেল ই, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি ছিল ই, যেহেতু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ পরিবর্তন হচ্ছে, প্রয়োগকৃত তাপ আছে কিউপি। তাহলে আয়তন বৃদ্ধিজনিত কাজ আমরা জানি কি যখন হচ্ছে কাজ আছে কি চাপ এবং আয়তনের গুণফল। আমাদের যেহেতু আমাদের চাপটা স্থির আছে, এই চাপ পরিবর্তন হচ্ছে আমাদের আয়তন, আয়তন বৃদ্ধিজনিত কাজ। কেন এই কাজটাকে আয়তন বৃদ্ধিজনিত করা হলো? কারণ চাপটাকে স্থির করা হয়েছে, যেহেতু আয়তন পরিবর্তন হয়ে কাজটা করতে হচ্ছে, এই কারণে এই কাজটাকে বলতেছে আয়তন বৃদ্ধিজনিত কাজ।
পরিবর্তন মানে হচ্ছে আর হচ্ছে V2 মাইনাস হচ্ছে V1। এখন আমরা একটু গুণ করে দেব। এখন আমরা একটু আগে তোমাদের মনে আছে কি না আমরা বললাম হচ্ছে কি এনথালপি হচ্ছে কি ই ভি, তাহলে আমাদের ইকুয়াল টু E1 যোগ হচ্ছে V1 আর H2 ইকুয়াল টু E2 যোগ হচ্ছে P V2। তাহলে আমরা এখন মান বসাই। H1 that is del H। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে স্থির চাপে প্রয়োগিত তাপ এনথালপি পরিবর্তনের সমান। এই প্রশ্নটা আমাদের এই একই নামে আসবে যে এনথালপি পরিবর্তন আমাদের কি হবে, প্রয়োগিত তাপ এনথালপি পরিবর্তনের সমান। এই প্রশ্নটা আমরা বলি তখন তোমরা প্রথম শুরু করবা কিভাবে। প্রথমে শুরু করবা যে কোনো একটা সিস্টেমে যদি আমরা তাপ প্রয়োগ করি অর্থাৎ স্থির চাপে তাপ প্রয়োগ করি, সেই তাপ কি হবে আমাদের গ্যাসীয় অণুগুলোর ভিতরে দুইটি অংশে বিভক্ত হবে। একটা অংশ গ্যাসের অণুগুলো ছোটাছুটি বৃদ্ধি করবে যার ফলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, আর একটা অংশ কি করবে আমাদের আয়তন বৃদ্ধিজনিত কাজ সম্পাদন করবে। তাহলে আয়তন বৃদ্ধিজনিত কাজ আমরা কেন বললাম, কারণ হচ্ছে কি যেহেতু চাপটা স্থির আছে পরিবর্তন হবে কি আয়তন পরিবর্তন হবে, যেহেতু আয়তন পরিবর্তনের ফলে কাজ হচ্ছে সেজন্য আমরা একে বলতেছি আয়তন বৃদ্ধিজনিত কাজ। মনে থাকবে তোমাদের। তাহলে এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে জানি আমরা প্রয়োগিত তাপ ইকুয়াল টু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যোগ হচ্ছে আয়তন বৃদ্ধিজনিত কাজ, যাকে আমরা বলতেছি ডেল ই প্লাস হচ্ছে আমাদের কাজ যেহেতু পি আমাদের ডেল ভি, যেহেতু আয়তন আমাদের পরিবর্তন হচ্ছে সেহেতু হচ্ছে আমাদের ডেল ভি। পরিবর্তনকে আমরা সবসময় যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হয় সেহেতু আমরা ডেল দিয়ে প্রকাশ করি। আর যদি আমাদের প্রথমে আমাদের যে আয়তন ছিল, যখন আমরা এনথালপির পরিবর্তন বলছিলাম কি যখন অভ্যন্তরীণ শক্তির সাথে আমরা চাপ এবং আয়তনের গুণফল যোগ করব তখন আমরা পাবো হচ্ছে কি আমাদের এনথালপি। যখন আমাদের পরিবর্তন হচ্ছে তখন আমরা 1 হচ্ছে, পরিবর্তন কি একবারে 3 হবে, প্রথমে 1 হবে তারপরে 2 হবে তারপরে 3 হবে, এই জন্য প্রথমে আমরা H1 তারপরে আমরা H2, এরপরে আমরা মান বসাই। যেহেতু এখানেও H2 মাইনাস H1 তার মানে এটা একটা পরিবর্তন হয়েছে যাকে আমরা বলতেছি ডেল H। এই হচ্ছে আমাদের কথা। এর পরবর্তী আমরা অঙ্ক করব প্লাস হচ্ছে আমাদের প্রশমন তাপ নিয়ে কথা বলবো, দহন তাপ এবং হচ্ছে সংগঠন তাপের যে অঙ্ক আছে সেগুলো করব, আবার এগুলো সংজ্ঞা পড়বো এবং প্রশমন তাপ নিয়ে মূলত আমরা কথা বলবো, কারণ প্রশমন তাপের এখানে আমাদের বিশাল একটা পড়া আছে। এই কারণে আমাদের আর 2টা ক্লাসে আমাদের রাসায়নিক পরিবর্তন শেষ হয়ে যাবে, এরপর আমরা কর্মমুখী রসায়ন শুরু করব। এবং ইতিমধ্যে তোমরা কিন্তু জেনে গিয়েছো তোমাদের ঈদের পরে তোমাদের সেকেন্ড টার্ম অর্থাৎ আমাদের ফাইনাল পরীক্ষা হবে, সেই আলোকে আমরা আমাদের সিলেবাসটাকে আগাচ্ছি। আশা করি আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, কারণ কর্মমুখী রসায়নে খুব একটা বেশি পড়া নেই। আমরা 2টা ক্লাসে আমাদের রাসায়নিক পরিবর্তন শেষ হয়ে যাবে। বুঝতেই পারছো এটা একটা অনেক বড় একটা চ্যাপ্টার এবং মানে অনেক বিপুল পড়াশোনা, সেজন্য আর এত পরিমাণ গাণিতিক রিলেটেড আমাদের এই চ্যাপ্টারটা। তারপরে জুমে তো আমরা আমাদের পিএইচ এবং এইগুলো নিয়ে কথা বলবোই। আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। খোদা হাফেজ।